হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ৪৯তম নবাগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, যারা ৪৯তম বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের পরীক্ষা অতি সন্নিকটে। এর মধ্যে আপনাদের প্রস্তুতি চলছে। আমরা আপনাদের প্রস্তুতিটাকে আরও সহজ করার জন্য পদার্থবিদ্যা অংশ থেকে সিলেবাস অনুযায়ী আমরা কিছু এমসিকিউ সাজিয়েছি, সাজেশনমূলক বলতে পারেন। আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা একটু ফলো করেন, এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। এগুলো হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো সবচেয়ে অধিক সংখ্যকবার এসেছিল, সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আমাদের আজকের বা আমাদের এই ফিজিক্স পদার্থবিদ্যার যে টপিক সেটা আমরা সাজিয়েছি। আমরা পর্যায়ক্রমে আমরা দিয়ে যাচ্ছি এবং আমরা অলরেডি ইতিপূর্বে আমাদের একটি বইও বের হয়েছে। আপনারা যারা বিশেষ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বইটা অনেক হেল্পফুল, এবং সামনে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষাও আমাদের এমসিকিউ ভিত্তিতে হচ্ছে কলেজ পর্যায়ে এবং ভৌতবিজ্ঞান স্কুল পর্যায়ে অথবা ডেমনস্ট্রেটেড পর্যায়ে। আসলে পড়াশোনা একই, যেহেতু সিলেবাসটা হয়তো একটু ভিন্ন হবে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসই একই। আগের পুরাতন সিলেবাস অনুযায়ী প্রশ্নটা হবে আশা করি ইনশাআল্লাহ। শুধু পরীক্ষার ধরনটা চেঞ্জ হয়েছে, আগে হতো রিটেন, এখন হবে এমসিকিউ। তো আমরা আপনাদের সেই প্রিপারেশনটাকে সহজ করার লক্ষ্যেই আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমরা আমাদের এখানে আজকে কয়েকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। স্থির তড়িৎ, পরাবৈদ্যুতিক ধ্রুবক, তারপরে ম্যাকজওয়েলের যে সমীকরণ এবং ঘূর্ণন গতি সংক্রান্ত আমরা কিছু আলোচনা করব। যেহেতু পরীক্ষা অতি সন্নিকট, আমরা চাচ্ছি একটু বেশি বেশি করে আমরা সলভ করে দিব। তো স্থির তড়িতে ১ নম্বরে বলা আছে, যদি একটি ক্যাপাসিটর ১০০ ভোল্ট ১ কুলম সঞ্চয় করে তবে এর ধারকত্ব কত? তো আমরা সবাই জানি ধারকত্ব বের করার জন্য একটা সূত্র আছে, সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। সি হচ্ছে আমার ধারকত্ব, কিউ হচ্ছে আমার আধান, আর আমার তাহলে সি হচ্ছে আমার 1 আধান আর ভোল্ট হচ্ছে আমার 10, দ্যাট মিনস 0.1 ফ্যারাডে। ক্যাপাসিটর একক ফ্যারাডে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 0.1 ফ্যারাডে। তাহলে ঠিক আছে, এটা হবে 0.1 ফ্যারাডে। নিম্নলিখিত কোন বিজ্ঞানী দুই চার্জযুক্ত কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত সূত্র প্রদান করেন? চার্লস ডুপে, মাইকেল ফ্যারাডে, আর্কিমিডিস, চার্লস কুলম কোনজন? আমরা জানি যে চার্লস কুলম দুটি চার্জযুক্ত কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ সম্পর্কিত একটি সূত্র প্রদান করেন। সেই সূত্রটা ছিল এরকম যে এফ সমান হচ্ছে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা আকর্ষণ এবং বিকর্ষণ দুই ধর্মী, এবং এটা হচ্ছে বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। তাহলে চার্লস কুলম। বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা দূরত্বের সাথে কি হয়? দূরত্বের সাথে বৃদ্ধি পায়, দূরত্বের ঘনের সাথে বৃদ্ধি পায়, দূরত্বের সাথে হ্রাস পায়, দূরত্বের বর্গের সাথে হ্রাস পায়। তাহলে বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা, আমরা জানি তীব্রতার একটা সূত্র আছে, E = 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে দূরত্বের বর্গের সাথে হ্রাস পায়। হ্যাঁ, দূরত্বের বর্গের সাথে হ্রাস পায়, ঠিক আছে। একটি ফিলামেন্ট 0.8 অ্যাম্পিয়ার প্রবাহ 3 মিনিটের জন্য গ্রহণ করে। বর্তনী দিয়ে মোট তড়িৎ আদানের পরিমাণ কত? তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? আই, আমাদের একটা ফর্মুলা আছে, আই সমান সমান কিউ ডিভাইডেড বাই টি। এখানে আয়ের মান হচ্ছে আমার এখানে 0.8, কিউটা বের করব, আর টিটা হচ্ছে 3 × 60। তাহলে কিউ হবে আমার 3 × 60 × 8/10। তাহলে কাটলে 6, তাহলে আছে 6টা 48 × 3, তাহলে 3 আর 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 144। হ্যাঁ, 144 কুলম, ঠিক আছে, অ্যান্সার সঠিক। একটি ফিলামেন্ট 5 অ্যাম্পিয়ার প্রবাহ 10 মিনিটের জন্য গ্রহণ করে। বর্তনী দিয়ে মোট
আদানের পরিমাণ কত? অলরেডি আমরা এরকম একটা অঙ্ক সলভ করেছি, সুতরাং ওই অঙ্ক দিয়ে করলে এটা হয়ে যাবে। 6 নম্বরে বলেছে এটার অ্যান্সার হচ্ছে 3000 কুলম, অর্থাৎ C I = Q / T দিয়ে করলেই হয়ে যাচ্ছে আমাদের। একটি ফিলামেন্ট 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ 1 মিনিটের জন্য গ্রহণ করে বর্তনী দিয়ে মোট তড়িৎ আদানের পরিমাণ কত? 20 কুলম, 45 কুলম, 495 কুলম, 225 কুলম। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কত? এটার সঠিক অ্যান্সার হচ্ছে আমার 45 কুলম। আমরা একটু দেখি কিভাবে। এটাও একই, আমাদের I = Q / T। এখানে I এর মান আছে 0.75, T এর মান আছে 1 মিনিট। আমি সেকেন্ডে নিয়ে নিব, সেখান থেকে আমি Q পেয়ে যাব। ওকে। 7 নম্বর, বিভব পার্থক্য 40 ভোল্ট হলে 0.5 কুলম আদান সরাতে কত কাজ করতে হবে? হ্যাঁ, এখানে আমাদের একটা সূত্র আছে, কৃত কাজ সমান Q × ডেল অফ V। Q আছে আদান আর ডেল V হচ্ছে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য হচ্ছে আমার 40 আর আদান হচ্ছে 0.5, অর্থাৎ 40 × 1/2, দ্যাট ইজ হচ্ছে 20 জুল হবে কৃত কাজ। 200 এরকম ছোটো ছোটো অঙ্ক দিবে, খুব বড় অঙ্ক দিবে এরকম না, কারণ সময়টা 100টা প্রশ্ন অ্যান্সার করতে হবে 1 ঘন্টায়। সুতরাং সেদিক থেকে বিবেচনা করে খুব ছোটো ছোটো বেসিক থেকে অঙ্কগুলো দেওয়া হবে। 220 ভোল্ট আউটপুট বিশিষ্ট একটি জেনারেটর 1100 ওয়াট শক্তির মোটরের সাথে যুক্ত থাকলে তাতে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহের মান কত? তো আমরা একটা সূত্র জানি, P সমান হচ্ছে W/T, আবার W সমান হচ্ছে BQ / T, Q/T সমান হচ্ছে আমার I। তাহলে P সমান VI। তো এখানে আমার কি দেওয়া আছে? হ্যাঁ, এখানে শক্তি দেওয়া আছে, প্রবাহিত বিদ্যুৎ। তাহলে I সমান হচ্ছে P / V। তাহলে P এর মান কত? P হচ্ছে আমার এখানে 1100, দ্যাট মিনস 1100। আর V কত? V হচ্ছে 220, দ্যাট মিনস 220, 00 যদি আমি কাটি, তাহলে এখানে কাটলে কত হয়? 5, হ্যাঁ 5 অ্যাম্পিয়ার। অ্যান্সার হচ্ছে এখানে 5 অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে। তারপরে 220 ভোল্ট উৎস থেকে বৈদ্যুতিক প্রবাহ কত হবে যদি বাল্বের ফিলামেন্টের রোধ 1200 ওহম হয়? 220 ভোল্ট, তাহলে এখানে একই I = হচ্ছে আমার V / R। এটা হচ্ছে ওহমের সূত্র। 220 ভোল্ট উৎস হতে 220 ভোল্ট উৎস হতে বৈদ্যুতিক প্রবাহ, 220 ভোল্ট উৎস থেকে বৈদ্যুতিক প্রবাহ কত হবে যদি ফিলামেন্টের রোধ 1200 ওহম হয়? তাহলে চেয়েছে প্রবাহ কত হবে। ওকে, ঠিক আছে। তাহলে V হচ্ছে আমার 220 আর R এর মান হচ্ছে 1200। তাহলে ক্যালকুলেশন করলে আসে আমার 0.18 অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার। বৈদ্যুতিক প্রবাহের তাপীয় প্রভাব কোন সূত্রের সাথে সম্পর্কিত? ওহমের সূত্র, ফ্যারাডের সূত্র, নিউটনের সূত্র, জুলের সূত্র। এটা জুলের সূত্রের সাথে সম্পর্কিত। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা জানি যে S = I² RT হচ্ছে এটা আমার জুলের সূত্র। দ্যাট মিনস এটাকে লিখতে পারি S = 0.24 I² RT। এও আরেকটা ফর্মুলা আছে, একটা জুল আর একটা হচ্ছে ক্যালোরিতে। ওহমের সূত্র কোন দুটির মাঝে সম্পর্ক বর্ণনা করে? এটা কি বৈদ্যুতিক প্রবাহ বৈদ্যুতিক আদান, নাকি বৈদ্যুতিক আদান সময়, নাকি বিভব পার্থক্য বৈদ্যুতিক প্রবাহ, নাকি বিভব পার্থক্য এবং বৈদ্যুতিক আদান? আমরা জানি যে ওহমের সূত্র I = V / R। তাহলে I হচ্ছে ওহমের সূত্র হচ্ছে বিভব পার্থক্যের সাথে বৈদ্যুতিক প্রবাহ। নিম্নলিখিত কোন সূত্রটি ধাতব তারে প্রবাহিত তড়িৎ প্রবাহ এবং দুই প্রান্তের বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক বর্ণনা করে? ওহমের সূত্র, চার্জের সূত্র, বিকিরণ সূত্র, জুলের সূত্র। এটা হচ্ছে ওহমের সূত্র আমাদের এটা হলো। তারপরে হচ্ছে 13 নম্বরে আরেকটা ম্যাথ দিয়েছে। 10 ওহম মানের দুটি অভিন্ন রোধ সমান্তরালে যুক্ত রয়েছে। এই সংযোগটি 10 ওহমের তৃতীয় একটি রোধের সাথে শ্রেণীতে যুক্ত। এই সংযোগের সমতুল্য রোধের মান কত? তাহলে আমরা 10 ওহমের রোধ প্রথমে আছে সমান্তরালে দুটি, তাহলে এই একটা রোধ সমান্তরালে আছে, এখানে আরেকটা রোধ সমান্তরালে আছে, এটার সাথে আরেকটা রোধ সমান্তরালে আছে। তাহলে 10 10 10, তাহলে 10 10, তাহলে কত হবে? 1/10 প্লাস 1/10, দ্যাটস ইকুয়াল টু 1/R। তাহলে লসাগু করলে হতো 10, 1 + 1, দ্যাট ইজ 2/10, অর্থাৎ 5। তাহলে R ইকুয়াল টু হচ্ছে 5 আর এটা 10, তাহলে 15 ওহম হবে আমার অ্যান্সার, 15 ওহম। হ্যাঁ,
একটি বর্তনীতে 3টি সমান 6 ওহম রোধ একে অপরের সাথে সমান্তরালে যুক্ত রয়েছে, এর সমতুল্য রোধের মান কত? তাহলে এটা আমরা পারবো যে একটি বর্তনীতে 3টি সমান 6 ওহম রোধ একে অপরের সাথে সমান্তরালে যুক্ত আছে। তাহলে আমরা একটু দেখি 6 ওহম, অর্থাৎ এখানে একটা 6 ওহম আছে, এখানে একটা 6 ওহম আছে এবং এখানে একটা 6 ওহম আছে। দিস ইজ 6 ওহম, 6 ওহম, 6 ওহম। তাহলে সেটার তুল্যরোধ হবে ইকুয়াল টু 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, দ্যাট ইজ 3/6, কাটলে হয় 2, দ্যাট ইজ 1/2, অর্থাৎ 2 ওহম হবে। হ্যাঁ, ঠিক আছে। হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয় কোন মাপের জন্য অথবা কোনটি মাপার জন্য? সেটা হচ্ছে প্রবাহের নিম্ন ও উচ্চ বিভব না, এটা ভোল্টেজ আমরা মাপি না, প্রবাহের নিম্ন ও উচ্চ মান না, প্রবাহের উচ্চ মান তাও না, ভোল্টেজের নিম্নমান তাও না। আমরা হুইটস্টোন ব্রিজ দ্বারা যেটা মাপি সেটা হচ্ছে রোধ, কারণ আমরা যে সূত্রটা বলি P/Q = R/S, এখানে হচ্ছে 4টি রোধ। 4টি 1/4 ওহম রোধ শ্রেণীতে যুক্ত থাকলে সর্বাধিক রোধের মান কত? শ্রেণীতে যুক্ত থাকলে, তাহলে শ্রেণীতে যদি আমরা যুক্ত করি, দ্যাট মিনস এখানে আছে একটা, এ একটা, এ একটা, এ একটা, দ্যাট ইজ 1/4, 1/4, 1/4, 1/4 ওহম। তাহলে সবগুলোকে যুক্ত করলে পাবো 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4, দ্যাট ইজ 4/4, দ্যাটস 1 ওহম। 1 ওহম হচ্ছে সর্বাধিক। যেসব উপাদান পরিবাহিতার জন্য উচ্চ রোধ প্রদান করে তাকে কি বলে? যেসব উপাদান পরিবাহিতার জন্য উচ্চ রোধ প্রদান করে তাকে কি বলে? কন্ডাকশন, নিরোধক, রেজিস্টার, সেমিকন্ডাক্টর, তাদেরকে বলা হয় রেজিস্টার। যদি কোনো পরিবাহকের রোধ অর্ধেক করা হয় তবে তার তাপীয় প্রভাব কি হবে? যদি কোনো পরিবাহকের রোধ অর্ধেক করা হয়, যেমন তাপীয় প্রভাবটা দেখেছি আমরা, S = I² R(T). S প্রাইম হবে একই বিদ্যুৎ প্রবাহ, আর রোধ যদি অর্ধেক করে দিই তাহলে এটা হলো আগেরটার অর্ধেক, অর্থাৎ S/2 অর্ধেক হয়ে যাবে। তাহলে তাপীয় প্রভাব কি হবে? অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে বলছে 1/4, অর্ধেক, দ্বিগুণ, 4 গুণ, অর্ধেক, অর্ধেক। এমন একটি তারের রোধ কত হবে যার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে এবং তাতে 2 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হচ্ছে? তাহলে এটা তো সহজ, আমরা জানি I = V/R। তাহলে ওইটা থেকে রোধ পেয়ে যাব আমরা, সহজ সূত্র, দরকার নেই, এটা সলভ করা যাবে। তারের রোধ বিপরীতভাবে কোনটির সমানুপাতিক? তারের রোধ বিপরীতভাবে কোনটির সমানুপাতিক? আমরা জানি যে একটি তারের রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, বাট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এখন এই দুটো সূত্রকে আবার একত্রিত করে আমরা পাই L/A। এখানে R লিখলে এটাকে লেখা যায় ρ = RA/L। এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। সুতরাং এটা হবে তারের রোধ বিপরীতভাবে কোনটির সাথে সমানুপাতিক? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের। এটা তাপমাত্রার উপরে না, রোধ ক্ষমতার উপরে না, দৈর্ঘ্যের উপরে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এটার উপর। যদি রোধ বৃদ্ধি পায় তবে বৈদ্যুতিক প্রবাহ, রোধ যদি বৃদ্ধি পায় তাহলে বৈদ্যুতিক প্রবাহ কি হয়? হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে জানি রোধ বৃদ্ধি পালে সেখানে আমার কারেন্ট প্রবাহটা কম হবে, তাহলে শূন্য হয়ে যাবে, হ্রাস হবে, স্থির থাকবে, 4 গুণ হবে। শূন্য হবে না, বাট কম হবে। 12 ওহম রোধ বিশিষ্ট একটি তারের ব্যাস দ্বিগুণ করা হলে নতুন রোধের মান কত? দ্বিগুণ করা হলে নতুন রোধের মান কত? 12 ওহম রোধ বিশিষ্ট একটি তারের ব্যাসের কথা বলা আছে। আমাদের একটা সূত্র জানি আমরা, R প্রাইম = যদি X ওহম হয় তাহলে R ডাবল প্রাইম হচ্ছে N² × R। এরকম একটা ফর্মুলা আছে। N হচ্ছে কত গুণ বাড়াইলাম, দ্যাট ইজ 2 গুণ × R, তাহলে হচ্ছে 4R, 4 গুণ এটা হওয়ার কথা। তাহলে এখন বলা আছে 12 ওহম রোধ বিশিষ্ট একটি তারের ব্যাস দ্বিগুণ করা হলো, ব্যাসের সাথে আমার দৈর্ঘ্যের সম্পর্ক নিয়ে আসতে হবে। যেমন আমি কতটুকু বাড়ালাম বা কমালাম, নতুন রোধের মান কত হবে? কারণ হচ্ছে আমরা যদি এরকম দেখি যে একটা এরকম তার আছে, এই তারের দৈর্ঘ্যটা আমার L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A, আর আপেক্ষিক রোধ
রোধ হচ্ছে আর প্রাথমিক অবস্থায়। যখন আমি এটা দৈর্ঘ্যটা কী করব, দৈর্ঘ্যটা হচ্ছে আমি বাড়াবো। দৈর্ঘ্য বাড়াইলে কি হবে, ব্যাস কমে যাবে। আর এটা দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসের সাথে কি এটার কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, ক্ষেত্রফলের সাথে তো এটার সম্পর্ক আছে। রো ইজ ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল। তাহলে এখানে আমরা দেখতেছি দুটোর ক্ষেত্রে একই, আর প্রাইম এ প্রাইম এল। এলের ব্যাপারে তারা কিছু বলেনি, বলছে কি 12 নম্বর দুইটি তারের ব্যাস দ্বিগুণ করা হলো। তাহলে আমরা রো প্রাইম সমান কী লিখব, আর প্রাইম এ ডাবল প্রাইম দেন এল। এলের ব্যাপারে যেহেতু সেম আছে, তাই আমার এই দুটো সেম যদি হয়, কারণ আপেক্ষিক রোধ একই হবে, তাহলে আর প্রাইম এ প্রাইম ডিভাইডেড বাই এল সমান হচ্ছে আর ডাবল প্রাইম এ ডাবল প্রাইম এল এল সমান আর প্রাইম আদি রোধ হচ্ছে 12 ইন্টু এ হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, পাই আর স্কোয়ার ধরি, তাহলে আর ডাবল প্রাইম এটা হবে পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে আমার কি, আর ডাবল প্রাইম, এটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ থেকে ব্যাস নিলে এটাকে আমরা জানি ব্যাসার্ধের সাথে ব্যাসের সম্পর্ক আর হচ্ছে ডি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার বাই 4, এটা হচ্ছে 2d স্কোয়ার অর্থাৎ 4d স্কোয়ার বাই 4। তাহলে এখানে 4 4 কাটা, ডি স্কোয়ারে কাটা, পায়ে কাটা। তাহলে আর প্রাইম সমান কত হলো 12 ডিভাইডেড বাই 4, দ্যাটস ইকুয়াল টু 3, অর্থাৎ 3 ওহম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। রোধ অর্ধেক করা হলে প্রবাহ, রোধ যদি আমি অর্ধেক করি তাহলে প্রবাহ দ্বিগুণ হবে। হ্যাঁ দ্বিগুণ হবে, কোনো পরিবর্তন হবে না, অর্ধেক হবে 3 গুণ হবে, এটা হয়ে যাবে আমার দ্বিগুণ। তারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে অ্যামিটারের পার্ট কমে যাবে, অর্থাৎ তারের দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করি তাহলে অ্যামিটারের পার্ট কিন্তু কমে যাবে অর্ধেকে। এটা 1/4 হবে না, অর্ধেক হবে, 3/4 হবে না, 1 গুণ হবে না। তারপরে বলা আছে যে একটি সাধারণ পরিবারের মাসিক বিদ্যুৎ খরচ 9 × 10⁸ জুল, এটা 10⁸ জুল। এর বিদ্যুৎ খরচের পরিমাণ ইউনিটে কত হবে? আমরা একটা সূত্র জানি, বিদ্যুৎ প্রবাহের হিসাবটা হচ্ছে বিল সমান হচ্ছে আমার কি টোটাল ইউনিট, অর্থাৎ কিলোওয়াট আওয়ার পার 1000, অর্থাৎ সোজা কথা পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000, এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার, আর এই কিলোওয়াট আওয়ারকে আমরা বলি ইউনিট। তো সেই হিসাবে আমার কত দেওয়া আছে, বিদ্যুৎ খরচ এত জুল মাসিক, এত জুল, তাহলে বিদ্যুৎ খরচ এর বিদ্যুৎ খরচের পরিমাণ ইউনিটে কত হবে? তাহলে ইউনিটে কত হবে আমরা কেমনে বের করব? বিদ্যুৎ খরচ হচ্ছে 9 × 10⁸ জুল। তাহলে আমরা ক্ষমতার একক জানি কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে ওয়াটকে কনভার্ট করতে হবে পি ইজ ইকুয়াল টু W/T, দ্যাট ইজ BQ ডিভাইডেড বাই টি, দ্যাট ইজ হচ্ছে আমার VI। তো এখানে আমার এখানে কাজ দেওয়া আছে, কাজ খরচ এটা ওয়াটে নিয়ে যাব, দেন 1 মাস দিয়ে ভাগ করে দিলে কতটা হচ্ছে সেটাকে আমি এখানে টির মান বসাই দেবো, হয়ে যাচ্ছে তো 30 দিন। এখানে টির মান বসাবো, এখানে টির মান বসাই 1000 দিয়ে ভাগ করে দিলে আমার বিল চলে আসবে, কত ইউনিট সেটা চলে আসবে। ওকে, তারপরে আমাদের আসছে একটি 100 ওয়াট ক্ষমতার বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়, সেই বাল্বের দ্বারা প্রতিদিন খরচ হওয়া বিদ্যুতের পরিমাণ কত ইউনিট? একই রকমভাবে করব আমরা। তাহলে সেখানে আমরা দেখি তো কী কী আছে। পি আছে আমার, এটা আছে 100, টি আছে 8 ঘন্টা দৈনিক, প্রতিদিন বলা আছে, প্রতিদিন 8 ঘন্টা করে জ্বলে, তাহলে 8 ঘন্টা এটা ওয়াট, দেন 1000 যদি আমরা ভাগ করে দিই তাহলে 0000, তাহলে এটা হলো 0.8। হ্যাঁ 0.8 ইউনিট হচ্ছে আমার হিসাব, 0.8ই আছে। 240 ভোল্ট এবং 0.6 অ্যাম্পিয়ার প্রবাহ বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বের শক্তি কত হবে? তাহলে শক্তি P = VI আমরা জানি, একদম ইজিলি এই সূত্র দিয়ে করে ফেলি। ভি আছে 240 আর আই হচ্ছে 0.6 অর্থাৎ 6 ডিভাইডেড বাই 10, 00 কাটা, তাহলে 4 6 24, 4 হাতে রইল 2, 6 2 12 দিয়ে 14, 144 ওয়াট। একটি 1250 ওয়াট ক্ষমতার বৈদ্যুতিক ইস্ত্রি প্রতিদিন 3 ঘন্টা ব্যবহার করা হয়, প্রতিদিন ওই ইস্ত্রি দ্বারা খরচ হওয়া বিদ্যুতের পরিমাণ কত? তাহলে এখানে আমরা কিভাবে বের করব? এটা বলা আছে
একটি 1250 ওয়াট পির মান দেওয়া আছে, বিদ্যুতের পরিমাণ বের করতে বলছে, বিদ্যুতের পরিমাণ অর্থাৎ বিদ্যুৎ চাইছে বিদ্যুৎ। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে, 3 ঘন্টা সময় দেওয়া আছে। তাহলে পি সমান ভি কিউ ডিভাইডেড বাই টি। তাহলে পির মান আছে 1250 ওয়াট কত একটি প্রতিদিন 3 ঘন্টা, 3 ঘন্টা ব্যবহার করা হয়। তাহলে সময় দেওয়া আছে 3 ইন্টু ঘন্টা যদি আমরা নিই 3600 প্রতিদিন ওই স্থিতিতে কত বিদ্যুৎ খরচ হয়। তাইলে 3 ঘন্টা ব্যবহার করা হয়, স্ত্রী প্রতিদিন 3 ঘন্টা ব্যবহার করা হয়, প্রতিদিন ওই স্ত্রী দ্বারা খরচ হয় বিদ্যুতের পরিমাণ কত। তাহলে আমরা এখানে বিদ্যুতের পরিমাণ বের করব। তাহলে এটা তো ভি আই থাকার কথা ছিল, আই ইজুকাল টু ভি বাই আর। তারপরে এখানে আচ্ছা আমরা যদি এটাকে এরকম লিখি, যেমন আমরা জানি পি ইজুকাল টু ভি আই, আই ইজুকাল টু কি না ভিটাকে কনভার্ট করে ফেলি, ভোল্টেজ যেহেতু দেওয়া নাই। তাহলে আই ইজুকাল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই আর কিউ ডিভাইডেড বাই টি। ওকে, ভিকে লিখলাম আই আর কিউ ডিভাইডেড বাই টি। তাহলে কিউ ডিভাইডেড বাই আবার আই লেখা যায়, তো আই স্কোয়ার আর। তাহলে আমার কি রোধ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে সময় দেওয়া থাকলে আমি কীভাবে বের করব, এটা কী করলো, 3 ঘন্টা ব্যবহার করা হয়, প্রতিদিন ওই স্ত্রী দ্বারা খরচ হওয়া বিদ্যুতের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে টাইমটা আছে, আমাকে বলছে বিদ্যুতের পরিমাণ পি ইজুকাল টু, আচ্ছা আমরা দেখি এখান থেকে কি বের করা যায়, পি ইজুকাল টু ভি কিউ ডিভাইডেড বাই টি। তাহলে এটার মান দেওয়া আছে, ভি কিউর মান তো দেওয়া নেই, ভি কিউর মান আমার দেওয়া নাই, ভি কিউ মান দেওয়া নাই। তাহলে ভি কিউর মানটা আমি পাবো কোথায়, এখান থেকে আমাকে নিয়ে আসতে হবে। ওকে, বলা আছে কি একটি 1250 ওয়াট ক্ষমতার বৈদ্যুতিক ইস্ত্রি প্রতিদিন 3 ঘন্টা ব্যবহার করা হয়। তাহলে 3 ঘন্টা ব্যবহার করা হয়, এটা তো বিদ্যুতের পরিমাণ প্রতিদিন ওই ইস্ত্রি দ্বারা খরচ হওয়া বিদ্যুৎ কত ইউনিট। ওহো, দ্যাট ইজ বিল সমান হচ্ছে পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000। এটা হচ্ছে 1250 ইন্টু 3 ডিভাইডেড বাই 1000। তাহলে 0 কাটা, আমরা যদি কাটি 3 5 15 5 হাতে এলো 1, 3 2 4 1 7 হাতে এলো না, হাতে নাই, 3 1 3 ভাগ হচ্ছে 100। তাহলে 3.75 ইউনিট। বিদ্যুতের পরিমাণ বলাতে আমরা একটু খটকা খেয়েছি, আসলে বিদ্যুতের পরিমাণ কত না, বিদ্যুতের ইউনিটের পরিমাণ কত হবে, কতটুকু বিদ্যুৎ, 3.75। একটি 50 ওয়াট ক্ষমতার বাল্ব 100 জুল শক্তি খরচ করে, সেই বাল্বের সময় লাগবে কত। তাহলে সময়টার জন্য আমাদের সূত্র হচ্ছে দ্যাট ইজ পি ইজুকাল টু ভি কিউ বাই টি, পি ইজুকাল টু ভি কিউ বাই টি ক্ষমতা। তাহলে না, এখানে পি ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই টি। তাহলে টি ইজুকাল টু হবে ডব্লিউ বাই পি। ডব্লিউ হচ্ছে কি ওয়াট, তাহলে কত ওয়াট এখানে আছে 50 ওয়াট। পি কত, পি সরি ভুল হলো, পি আছে 1000, পি আছে আমার 1000 আর ডব্লিউ আছে 1000 আর পি আছে 50। তাহলে 0 0 5 20, তাহলে 20 সেকেন্ড, অ্যান্সার হচ্ছে 20 সেকেন্ড। ঠিক আছে, একটি বর্তনীতে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ এবং 6 ভোল্টেজ থাকলে উৎসের দ্বারা প্রদত্ত ক্ষমতা কত হবে। তাহলে তো এটা সহজ, পি ইজুকাল টু ভি আই দিয়ে করলেই হয়, অর্থাৎ এটার গুণফল 10 আমরা পাবো হচ্ছে 5 30 ভাগ 10 3 ওয়াট। তাহলে আমাদের মোটামুটি 30টা প্রশ্ন এখানে আমরা স্থির তড়িৎ থেকে নিলাম। এবার পরাবৈদ্যুতিক ধ্রুবক থেকে আমরা কিছু প্রশ্ন পড়ি, ইম্পর্টেন্ট। পরাবৈদ্যুতিক হলো এরা কি হয়, ধাতু নাকি অর্ধপরিবাহী হয়, নাকি অন্তরক পদার্থ হয়, নাকি কোনোটিই নয়, এটা হচ্ছে অন্তরক পদার্থ হবে, ইনসুলেটর। স্থানীয় বৈদ্যুতিক ক্ষেত্র কোন বিজ্ঞানীর সূত্র প্রয়োগ করে হিসাব করা হয়। স্থানীয় বৈদ্যুতিক ক্ষেত্র কোন বিজ্ঞানীর সূত্র প্রয়োগ করে হিসাব করা হয়, লরেন্স, উইস, কুরি, কুলম। এটা লরেন্সের সূত্র। যদি পি একটি পরাবৈদ্যুতিক পদার্থের পোলারায়ন হয় এবং ইপসিলন নট, এটা ইপসিলন নট হবে
পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় এবং ই সূক্ষ্ম তাড়িৎ ক্ষেত্র হয়, তবে অভ্যন্তরীণ ক্ষেত্র হবে ড্যাশ ই প্লাস পি বাই ইপসিলন নট, পি বাই ইপসিলন নট হবে, প্রত্যেকটা ইপসিলন নট হবে এখানে। দেন পি ই প্লাস পি বাই 3 ইপসিলন নট, ই প্লাস 3p বাই ইপসিলন নট, 3e প্লাস পি বাই ইপসিলন নট। সঠিক অ্যান্সার হচ্ছে খ, ই প্লাস পি ডিভাইডেড বাই 3 ইপসিলন নট। একটি পরাবৈদ্যুতিক উপাদান সমাবর্তিত হতে পারে, সমাবর্তিত মানে হলো পোলারাইজড হতে পারে নিম্নের কোন ক্ষেত্র প্রয়োগের মাধ্যমে? একটি পরাবৈদ্যুতিক উপাদান মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা কিন্তু পোলারাইজড হতে পারে নিম্নের কোন ক্ষেত্র প্রয়োগ করা হলে, মানে কোন ক্ষেত্রটা আমরা প্রয়োগ করলে সেটা পোলারাইজড হয়ে যাবে, সেটা চুম্বক ক্ষেত্র না অভিকর্ষজ ক্ষেত্র, ওকে, নাকি তাড়িত ক্ষেত্র নাকি ম্যাসন ক্ষেত্র? তাড়িত অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড দিলে একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মধ্যে পোলারায়ন ঘটতে পারে। প্রতি একক প্রয়োগকৃত তড়িৎ ক্ষেত্রের পোলারায়নকে কি বলা হয়? তাড়িৎ প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা, তাড়িৎ পোলারায়ন, পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং তাড়িৎ প্রবেশ্যতা, অর্থাৎ তাড়িৎ প্রবেশ্যতা। এখানে আমরা যেটা একটা আছে পারমিটিভিটি আর একটা হলো সাসসেপ্টিবিলিটি। একটি দ্বিমেরু বস্তুর বহিস্থ তাড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে তাড়িৎ দ্বিমেরুগুলো ড্যাশ। যদি আমরা বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ না করি, তাহলে তড়িৎ দ্বিমেরুগুলো কি থাকবে? সমান্তরাল নাকি অ্যান্টি প্যারালাল, বিক্ষিপ্তভাবে পরিবাহিত, কোনোটিই নয়। অর্থাৎ যদি দেখা যায় যে আমি যদি বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফিল্ড না দেই, তাহলে এরা বিক্ষিপ্তভাবে কিন্তু পরিবাহিত হবে। আর যদি আমি কোনো এক্সটার্নাল ফিল্ড দেই, তাহলে একটা সুন্দর অ্যালাইনমেন্টে চলে যাবে। এই হচ্ছে এটার নিয়ম। কোনো একটি বস্তুর মোট মেরুকরণ যোগ্যতা ওরিয়েন্টেশনাল এবং আয়নিক মেরুকরণ, আয়নিক এবং ইলেকট্রনিক্স মেরুকরণ উভয় কোনোটিই নয়। তাহলে কোনো একটি বস্তুর মোট মেরুকরণ অর্থাৎ পোলারাইজেশন, দুইটা পোলে পরিণত করা, এটা হচ্ছে ওরিয়েন্টেশন এবং আয়নিক মেরুকরণ। আয়নিক মেরুকরণ হবে এবং ওরিয়েন্টেশন হবে, ঘূর্ণন হবে, এবং আয়নিক ও ইলেকট্রনিক্স মেরুকরণ হবে, তার মানে উভয়ই হবে। এটার অ্যান্সারটা হবে উভয়ই। ওকে, তারপরে আছে বলা আছে রাসায়নিকভাবে একটি অন্তরক পদার্থ প্রতিরোধী হয় কি? তেল এবং অ্যাসিড, তরল, অ্যালকালি এবং গ্যাসের ধোঁয়া, সবগুলো রাসায়নিকভাবে একটি অন্তরক পদার্থ। আর অর্থাৎ যারা ইনসুলেটর এরা প্রতিরোধী হয়, অর্থাৎ এদেরকে প্রতিরোধ করে কারা কারা? তেলকে করবে, অ্যাসিডকে করবে, তরল পদার্থকে করবে, অ্যালকালি এবং গ্যাসের ধোঁয়া, সকল কিছুকে তারা করবে। 9 নম্বর বলছে ধারকের প্লেটের মাঝে পরাবৈদ্যুতিক পদার্থ ব্যবহার করা হয় কেন? তাড়িৎ ক্ষেত্র বৃদ্ধি করার জন্য, নাকি ধারকত্ব বৃদ্ধি করার জন্য, নাকি ধারকত্ব কমানোর জন্য, নাকি তাড়িৎ ক্ষেত্র কমানোর জন্য? এটা হচ্ছে ধারকত্ব বৃদ্ধি করার জন্য। অর্থাৎ ধারকের প্লেটের মাঝে পরাবৈদ্যুতিক পদার্থ ব্যবহার করা হয়। আমরা জানি সি সমান হচ্ছে ইপসিলন এ ডিভাইডেড বাই ডি, আবার সি সমান সমান কে ইপসিলন এ ডিভাইডেড বাই ডি। তাহলে এইটা যদি আমি দেই, অর্থাৎ এই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বাড়ে, তাহলে আমার পরাবৈদ্যুতিক ধ্রুবকও ক্যাপাসিটেন্সও বাড়বে। এই কথাটা বলা আছে ধারকত্ব বৃদ্ধির জন্য আমরা কি করি? ধারকের প্লেটের মাঝে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট স্থাপন করি। মেরুকরণ ভ্রামকের সংজ্ঞা হলো আদান এবং আদানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফল, যোগফল, অনুপাত কোনোটিই নয়। সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী আদানদ্বয়ের গুণফল দ্বারা এটা কিন্তু পরিমাপ করা হয়। ক্লসিয়াস ড্যাশ মোসোটি সম্পর্ক মাইক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক রাশির মধ্যে। এটা হলো তাড়িৎ ক্ষেত্র, ধারকত্ব, পোলারায়ন কোনোটিই নয়। ক্লসিয়াস পোলারায়ন মোসোটি সম্পর্ক এটা। গ্রিক ভাষায় ফিউজা ইলেকট্রিসিটি বলতে বোঝায় কি? চাপ ইলেকট্রিসিটি, তাপীয় ইলেকট্রিসিটি, ঘর্ষণ ইলেকট্রিসিটি এবং হাইড্রো ইলেকট্রিসিটি। গ্রিক ভাষায় পিওজো ইলেকট্রিসিটি বলতে বোঝায় চাপ ইলেকট্রিসিটি। ইলেকট্রোসিটি ইলেকট্রি হবে, আচ্ছা যা হোক। পিয়াজো ইলেকট্রিসিটি কোন প্রতিসম ক্রিস্টালে পরিলক্ষিত হয়? স্যান্টো, নন স্যান্টো, মিরর স্যান্টো, কোনটিই নয়। এটা হচ্ছে নন স্যান্টো। পিয়াজো ইলেকট্রিসিটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উইন্স, থমসন, তারপরে হচ্ছে কুরি ব্রাদার্স এবং আলিসন।
এটা হচ্ছে কুরি ব্রাদার্স, অর্থাৎ কুরি ভাই দুইজন মিলে এটা করেছে, আবিষ্কার করেছে। পিয়াজো ইলেকট্রিক প্রভাব কোন ধরনের প্রভাব? প্রত্যাবর্তী, অপ্রত্যাবর্তী, উভয়ই, কোনোটি নয়, এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রভাব। অর্থাৎ এটা রিটার্ন ব্যাক করে আবার সে তার আগের জায়গায় চলে আসবে। আমরা জানি এটা হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট না। ফেরো ইলেকট্রিক পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অতিরিক্ত ভাবে বাড়তে থাকে যখন এর তাপমাত্রা হ্রাস পেয়ে কোন তাপমাত্রায় পরিণত হয়? ওকে, এটা ডিবাই, ডিবগলি, কুরি এবং নীল। এটা কুরি তাপমাত্রায় পরিণত হয়। পরিবর্তনশীল ভোল্টেজের ক্রিয়ায় ফেরো ইলেকট্রিক নিম্নের কোনটি প্রদর্শন করে? পোলারায়ন, মেরুকরণ, হিস্টোরেসিস এবং কোনোটি নয়। তাহলে পরিবর্তনশীল ভোল্টেজের ক্রিয়ার ফলে ফেরো ইলেকট্রিকের মধ্যে একটা হিস্টোরেসিস পরিলক্ষিত হয়। আমরা চুম্বক ক্ষেত্রে এটা আরও ডিটেলস দেখাবো। BaTiO3 কুরি তাপমাত্রার উপর এর ক্রিস্টালের গঠন কেমন? কিউবিক, হেক্সাগোনাল, রম্বোহাইড্রাল এবং ট্রিক্লিনিক। এটা হচ্ছে কিউবিক। ওকে, তারপর আমরা আসি ম্যাক্সওয়েলের কিছু প্রশ্ন। আমরা এখানে 18টা প্রশ্ন পড়লাম। ম্যাক্সওয়েলের সমীকরণে বলা আছে কি? ম্যাক্সওয়েলের সমীকরণে বলা আছে এখানে চুম্বকত্বের জন্য ম্যাক্সওয়েলের সূত্র হলো যে কোনো আয়তনে মোট আধান, যে কোনো বদ্ধ রূপের চারদিকে চৌম্বক ক্ষেত্রের লাইন ইন্টিগ্রাল অবশ্যই অদৃশ্য হবে। চৌম্বক একক মেরুর অস্তিত্ব নেই। চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করতে গতিশীল চার্জের অবশ্যই প্রয়োজন। উত্তর হচ্ছে চৌম্বক একক মেরুর অস্তিত্ব নেই। চুম্বকত্বের জন্য ম্যাক্সওয়েলের সূত্র হলো চৌম্বক একক মেরুর অস্তিত্ব নেই, অর্থাৎ একক মেরু কখনই পাওয়া সম্ভব না। একটা চুম্বককে আমি যতই ছোট করব না কেন, এটা আস্তে আস্তে দেখা যাবে এটার মধ্যে দুইটা মেরু পাওয়া যাবে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তাহলে ম্যাক্সওয়েলের জন্য চুম্বকত্বের জন্য ম্যাক্সওয়েলের সূত্র হলো যে চুম্বক একক মেরুর অস্তিত্ব নেই। 1/ε0 μ0 এর মাত্রা কি? এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে L/T, T/L, L²/T², T²/L²। তাহলে এটা হচ্ছে L²/T²। ওকে, আমরা এটা ইয়েতে প্রতিপাদনটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা যখন ভৌত আলোক বিজ্ঞান পড়িয়েছি সেখানে কীভাবে আসছে। তাড়িৎচুম্বক তরঙ্গ নিম্নের কোনটি দ্বারা উৎপন্ন হয়? তাড়িৎচুম্বক তরঙ্গ একটি স্থির আধান দ্বারা, একটি গতিশীল আধান দ্বারা, ত্বরণশীল আধান দ্বারা, আধানহীন কণা দ্বারা। তাড়িৎচুম্বক তরঙ্গ নিম্নের কোনটি দ্বারা উৎপন্ন হয়? সেটা হচ্ছে ত্বরণশীল আধান। যদি একটা আধান চার্জের সেটা যদি ত্বরণ হয়, একটা বেগ বৃদ্ধি পায়, তাহলে তার মধ্যে কি হবে? তাড়িৎচুম্বক তরঙ্গ কিন্তু উৎপন্ন হবে। বুঝতে হবে, একটি আধান জাস্ট লাইক দিস, যেমন আমি এটা এখানে একটা আধান রেখেছি, এটা যাচ্ছে, এটা কি হলো? একটা ত্বরণ উৎপন্ন হলো। তাহলে সে কি করবে? একটা তাড়িৎচুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সে প্রডিউস করবে। একটি তাড়িৎচুম্বক তরঙ্গকে শূন্যস্থানে নিম্নের সমীকরণ দ্বারা ব্যাখ্যা করা যায়। E=E0 sin kx - ωt, B=B0 sin kx - ωt হলে এখানে বলছে E0k = B0 ওমেগা, E0 B0 = ωk, E0 ওমেগা = B0 k, কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমার E0k = B0 ওমেগা। এটা হচ্ছে আমার সমীকরণ। চুম্বকত্ব হলো বলছে একটি গতিশীল আধানের আধান ঘনত্ব, একটি বস্তুর ডাইপোল মোমেন্ট, একটি বস্তুর প্রতি একক আয়তনে ডাইপোল মোমেন্ট, একটি বস্তুর প্রবাহ ঘনত্ব। একটি বস্তুর প্রতি একক আয়তনের ডাইপোল মোমেন্টই হচ্ছে আমার চুম্বকত্ব। ওকে, একটি বস্তুর প্রতি একক আয়তনের ডাইপোল মোমেন্টই হচ্ছে আমার চুম্বকত্ব। চুম্বকত্বের একক কি? অ্যাম্পিয়ার, নাকি অ্যাম্পিয়ার মিটার, নাকি অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, নাকি অ্যাম্পিয়ার/মিটার? চুম্বকত্বের একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। B = I/L, এ ফর্মুলা, বা I/D, এভাবে আমরা ডিফাইন করব। 7 নম্বর বলছে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি ইলেকট্রন বি বেগে গতিশীল থাকলে এর তড়িৎ প্রবাহ মাত্রা EB/2, EB/2, EB/2πr, 2πEr/b। এটা হচ্ছে EB/2πr।
ই ভি বাই 2πr। 8 নম্বর বলছে সরণ প্রবাহের সমীকরণ হলো ডেল শ্যাল বাই ডেল সাই বাই ডেল টি, নাকি হচ্ছে ইপসিলন নট ডেল পাই সাই বাই ডেল টি, মিউ নট ডেল সাই বাই ডেল টি, ইপসিলন নট মিউ নট ডেল সাই বাই ডেল টি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ইপসিলন নট ডেল সাই বাই ডেল টি। ওকে, আমরা এরপরে লাস্ট টপিকস আরেকটা হচ্ছে মেকানিক্স থেকে আলোচনা করব একটু। মেকানিক্স, এটা ঘূর্ণন গতি অর্থাৎ রোটেশনাল মোশন। একটি ধীর বস্তু কি? হোয়াট ইজ রিজিড বডি? বলা আছে এমন একটি বস্তু যার আকার পরিবর্তনযোগ্য ভরশীল একটি বস্তু, নমনীয় গঠনের একটি বস্তু, একটি বস্তু যার আকার নির্দিষ্ট এবং অপরিবর্তনযোগ্য, অর্থাৎ যেটার একটা সুনির্দিষ্ট শেপ আছে এবং এটা আকারটা পরিবর্তনশীল না। ওকে, ইট ইজ কনস্ট্যান্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে ধীর বস্তু। এটা হচ্ছে ধীর বস্তুর সংজ্ঞা। একটি দুই বস্তু ব্যবস্থার ভরকেন্দ্র কোথায় অবস্থিত? যে কোনো একটি বিন্দুতে, যে কোনো একটি বস্তুতে, বস্তুদের সংযোগ রেখার বহিস্থ বিন্দুতে, নাকি বস্তুদের সংযোগ রেখার মধ্যবিন্দুতে, নাকি বস্তুদের সংযোগ রেখার যে কোনো বিন্দুতে। অর্থাৎ একটি দুই বস্তু ব্যবস্থার মানে টু বডি সিস্টেমের মধ্যে আমরা জানি এটার পয়েন্ট অফ মাস অফ গ্র্যাভিটি যেটা, সেটা বা সেন্টার অফ মাস থাকে হচ্ছে বস্তুদের সংযোগ রেখার যে কোনো বিন্দুতে থাকতে পারে। যখন বহিস্থ বল প্রয়োগ করা হয় তখন কিভাবে ভরকেন্দ্র গতিশীল হয়? বহিস্থ বল যখন আমরা প্রয়োগ করব এটাকে বৃত্তাকার পথ বরাবর এমনভাবে গতিশীল হয় যাতে এর সমস্ত ভরকেন্দ্রে পুঞ্জীবিত থাকে, এলোমেলোভাবে গতিশীল হয়, ত্বরণ বৃদ্ধি করে গতিশীল হয়। এমনভাবে গতিশীল হয় যাতে এর সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীবিত থাকে। যখন বহিস্থ বল প্রয়োগ করা হয় না তখন বস্তুর ভরকেন্দ্র এর কি ঘটে? যখন বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয় না, এর পরিবর্তনশীল ভরবেগ থাকে, এটি স্থির থাকে, এটি ধ্রুব ভরবেগ থাকে, এটি ত্বরিত হয়, অর্থাৎ এর ধ্রুব ভরবেগ থাকবে। টর্ক কি? একটি বস্তুর উপর ক্রিয়াশীল সকল বলের সমষ্টি। এটা কি টর্ক? নাকি ভরবেগের পরিবর্তন? বল এবং ঘূর্ণন অক্ষ হতে এর লম্ব দূরত্ব এর গুণফল, সকল বলের ভেক্টর সমষ্টি। সঠিক অ্যান্সার হচ্ছে বল এবং ঘূর্ণন অক্ষ হতে এর লম্ব দূরত্ব এর গুণফল। দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের মান কত? এটা একটা স্কেলার রাশি, একটি ভেক্টর রাশি, নাকি একটি শূন্য রাশি? কোনোটাই নয়। আমরা জানি যে দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের মান হচ্ছে একটি ভেক্টর রাশি। ওকে, তারপরে বলা আছে যখন কোনো ব্যবস্থায় বহিস্থ বল প্রয়োগ করা না হয় তখন বস্তুর ভরকেন্দ্র এর কী ঘটে? এটি ধ্রুববেগে গতিশীল থাকে। ওকে, এটি ধ্রুববেগে গতিশীল থাকে, এটি বৃদ্ধিপ্রাপ্ত ত্বরণে গতিশীল হয়, নাকি এর বেগ হ্রাস পায়, নাকি এটি স্থির থাকে? এটি ধ্রুববেগে গতিশীল থাকে। কৌণিক ভরবেগ কি? ভর এবং বেগের গুণফল, ভরবেগ এবং ঘূর্ণন অক্ষ হতে এর লম্ব দূরত্বের গুণফল, বল এবং বেগের গুণফল, বল এবং লম্ব দূরত্বের গুণফল। এটা হচ্ছে ভরবেগ এবং ঘূর্ণন অক্ষ হতে এর লম্ব দূরত্বের গুণফল। মনে রাখতে হবে এটা কিন্তু লম্ব দূরত্ব যেভাবেই থাকুক না কেন। যেমন আমরা যদি বলি এখানে একটা বস্তু আছে, তো এটার সাপেক্ষে এটা যদি এভাবে হয় তাহলে যদি বলে এটার কত, জড়তার ভ্রামক কত বা বের করতে, তাহলে লম্ব দূরত্বটা কিন্তু বের করতে হবে, আমাদের লম্ব দূরত্বটা বের করতে হবে। ঘূর্ণন অক্ষ কি? ঘূর্ণন অক্ষ হচ্ছে বরকেন্দ্রগামী সরল রেখা, নাকি বিন্দু ভরের বৃত্তাকার পথের সাধারণ কেন্দ্রগামী রেখা, একটি বস্তুর সর্বোচ্চ বিন্দুগামী রেখা, ভূমির সমান্তরালে রেখা। এটা হচ্ছে বিন্দু ভরের বৃত্তাকার পথের সাধারণ কেন্দ্রগামী রেখা হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ বা অ্যাক্সিস অফ রোটেশন। সম্পূর্ণ সাম্যাবস্থার শর্ত কি? অর্থাৎ ফুলি ইকুইলিব্রিয়াম। এটা আমরা জানি যে একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে সম্পূর্ণ ফুলি ইকুইলিব্রিয়াম। তাহলে সম্পূর্ণ ইকুইলিব্রিয়াম শর্ত কোনটা? শূন্য নেট বল এবং শূন্য নেট টর্ক। অর্থাৎ সম্পূর্ণ ইকুইলিব্রিয়াম মানে এটার উপর নেট বল শূন্য হবে, এটার উপর নেট ফোর্স ইকুয়াল টু 0, আবার নেট টাও ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সাম্যাবস্থার শর্ত। নেট বল, শূন্য নেট টর্ক
শূন্য নেট বল এবং ধ্রুব বেগ, না, এটা হচ্ছে নেট বলও শূন্য হবে আবার টর্কও শূন্য হবে। দ্বন্দ্ব কি? হোয়াট ইজ কাপল? কাপল হচ্ছে একই ক্রিয়া রেখার সমান এবং বিপরীতমুখী বল, ভিন্ন ক্রিয়া রেখায় সমান এবং বিপরীতমুখী বল, একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বল, একই দিকে ক্রিয়াশীল দুইটি বল, ভিন্ন ক্রিয়া রেখায় সমান এবং বিপরীতমুখী বল। জড়তার ভ্রামক কি? হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া? জড়তার ভ্রামক অর্থাৎ সোজা কথা যেটা দ্বারা কোনো একটা বস্তুর ভরকে আমরা মেজারমেন্ট করতে পারি। একটি বস্তুর সমস্ত কণার ভরের সমষ্টি, না, এটা তো আমরা বলতে পারি না। ভর এবং বেগ, না। ভর এবং অক্ষতে তাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি, ইয়াস, এটাই, অর্থাৎ I=mr² যে ফর্মুলা সেটা, বল এবং দূরত্বের গুণফল। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার এটা এটা হচ্ছে ক খ, এটা গ, এটা গ হ, এটা গ হবে সঠিক অ্যান্সার। ভর এবং অক্ষতে তাদের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। চক্রগতির ব্যাসার্ধ কি? হোয়াট ইজ রেডিয়াস অফ গাইরেশন? ওকে, প্রথমটা হচ্ছে ঘূর্ণন অক্ষ হতে একটি বস্তুর বিন্দুর দূরত্ব, ঘূর্ণন জড়তার দরুন যে বিন্দুতে বস্তুর সমস্ত বল কেন্দ্রীভূত আছে সে বিন্দুর দূরত্ব, একটি বস্তুর দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, একটি বস্তুর বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে ঘূর্ণন জড়তার দরুন যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে সে বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে মানে যে বিন্দুতে আমাদের সমস্ত ভর তার কেন্দ্রীভূত থাকবে সেটা। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? হোয়াট ইজ প্যারালাল অ্যাক্সিস থিওরাম? যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে দুইটি লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি। যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভর কেন্দ্রগামী সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের এবং যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি। এটা ট। যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে দুইটি সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি, কোনোটিই না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ। যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভর কেন্দ্রগামী সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের এবং যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি। রোলিং গতি কি? আমরা জানি রোলিং গতি হচ্ছে এমন একটা গতি যেটার মধ্যে লিনিয়ার মোশনও আছে আবার অ্যাঙ্গুলার মোশনও আছে। দিস ইজ কল্ড লিনিয়ার মোশন, রোলিং মোশন। ঘূর্ণন এবং সরল রৈখিক বেগের সমষ্টি, এটা অ্যান্সার। শুধুমাত্র ঘূর্ণন গতি না, শুধুমাত্র রৈখিক গতি না, স্পন্দনশীল গতি না, ঘূর্ণন এবং সরল, এটা হবে সরল রৈখিক বেগের সমষ্টি। ওকে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি? বাহ্যিক টর্ক প্রয়োগ না করা হলে মোট কৌণিক ভরবেগ ধ্রুব থাকবে, এটাই। সময়ের সাথে মোট কৌণিক ভরবেগের পরিবর্তন হয় না, স্থির হবে। মোট কৌণিক ভরবেগ শূন্য না, মোট কৌণিক ভরবেগের মান রৈখিক ভরবেগের উপর নির্ভরশীল, তাও না। তাহলে বাহ্যিক টর্ক প্রয়োগ করে মোট কৌণিক ভরবেগ ধ্রুব থাকবে। এই হচ্ছে আমাদের আজকের যে তিনটা টপিকস আমরা আলোচনা করলাম, অর্থাৎ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তারপরে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ম্যাক্সওয়েলের ফর্মুলা, আর একটা আমরা বললাম রোটেশনাল মোশন অর্থাৎ একটা মেকানিক্স। তো এইভাবে আমরা আজকে আমাদের যেই ছিল আমরা সবগুলো টপিকস ধরে আমরা সবগুলো প্রশ্ন আমাদের এখান থেকে যেগুলো নিয়েছি আমরা শেষ করেছি সিলেবাস অনুযায়ী। আমরা শীঘ্রই বাকি টপিকসগুলো দিয়ে যাব। আর আমাদের এই বইটা আপনারা সংগ্রহ করবেন অতি শীঘ্রই, পরীক্ষার আগে আপনারা একটা কপি সংগ্রহ করবেন। আমরা চটি বই আকারে নিয়ে এসেছি ইনশাল্লাহ। যারা আপনাদের মনে করেন যে আমাদের বইটা একটু দরকার হতে পারে সাজেশন ভিত্তিক, আমরা নক দিলে আমরা বইটি ইনশাল্লাহ পাঠিয়ে দিব আপনাদের নিজস্ব ঠিকানায়। আপনাদের যোগাযোগ করার জন্য আপনারা আপনাদের নিজস্ব ঠিকানা দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের ঠিকানা বরাবর পাঠিয়ে দিতে পারবো। তো আমরা এই ক্লাসটি আজকে আর দীর্ঘায়িত করবো না, ছোট্ট একটু রিকোয়েস্ট, এরকম ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাওয়ার জন্য আপনারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন বা আমাদের ক্লাসগুলো যদি মনে হয় যে না এফেক্টিভ, আমাদের এই ক্লাস ইফেক্টিভ হলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তী আপডেট মুহূর্তের মধ্যে আপনারা পেতে পারেন এবং আমরা আপনাদের সাথে থেকে আপনাদের সহযোগিতা করতে পারি। আমরা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।